এখন পরে আমরা তো খুব আমরা যে পড়াশোনা করব, মানে এখন আমরা তো খুব অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে অ্যাকচুয়ালি কোর্সটা কমপ্লিট করতে পারবো কিনা। তো এখন কি করার আছে, সেজন্য আমরা, মানে আমি অন্তত পড়াশোনা তেমন একটা হয়ই নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি। শুনেন, এখন কথা হয়েছে যে পুরাতন কথা বলে লাভ নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, ওরকম আহামরি কিছুই হয় নাই। এখন পুরাতন কথা বা ওগুলো মনে না রেখে আমরা তো এখানে মোটামুটি সবাই নন, তাহলে আবার যেহেতু স্টার্ট হয়েছে, তাহলে এখন থেকেই আমরা একসাথে আবার শুরু করি। বেশি দিন সময় লাগবে না যদি আমরা এখন থেকেই মানে একত্রে থাকি। আমার মনে হয় না বেশি সময় লাগবে আমাদের, কারণ আমরা কিন্তু এমন না যে কিছুই জানি না, কিছুটা হইলেও বুঝি। বেসিকটা তো এটলিস্ট হাতে খড়ি হয়েছিল, তাই না? আবার না হয় শুরু থেকেই রিকল করব, কি বলেন? হ্যাঁ, সেটাই ম্যাম, মানে শুরু থেকেই শুরু করেন, তাহলে আমরা শুরু আমাদের থেকে গ্যাপ গুলো একদম, বুঝতে পারবো এবং না একদম শুরু থেকে, কভার কভার দিতে পারবো। একদম শুরু থেকেই শুরু করব, বুঝছেন? কিন্তু কথা হয়েছে যে এইবার জি। কামব্যাকটা যেন একদম ভালো মতো থাকে, লং লাস্টিং হয়, শুধু আমার দিক থেকে না, আপনাদের দিক থেকেও। কারণ আপনারা 2-3 জন ছাড়া কিন্তু বাকি যারা আছেন সবাই দেখলাম মোটামুটি কন্টিনিউ করে না। এর জন্য বলা। আসলে ম্যাম, আমরা তো অনলাইনে কোর্স করছি কেন? আমরা এই পরীক্ষাটা পাস করতে চাই, এই ডিগ্রিটা চাই, সেজন্যই তো আমরা এখানে আসছি। এটা তো আমাদের চাহিদা যে আমরা এই কোর্সটা কমপ্লিট করে আমাদের জব সাইটটা একটু কোয়ালিফাইড হইতে চাই। সো এটা তো আমাদের আসলে ইচ্ছা, চাহিদা। এখন ক্লাস যদি না করতে চায়, আমার কথা হচ্ছে ক্লাস আমরা করি, আমরা আবার পরেও কিন্তু এই ভিডিওগুলো দেখি, যে সারাদিন যে ক্লাসগুলো হয়, যখন আমরা হোমওয়ার্ক করি তখন কিন্তু আমরা এই ভিডিওগুলো আবার ওপেন করে করে দেখি যে কোথাও এই আপনি যে কিভাবে কিভাবে দেখেন, পড়াচ্ছেন। নতুন নতুন যে গ্রুপটা, এখানে লেভেল কি বলে এটাকে, 6 এর, মানে আমাদের যে 6 ব্যাচ আপনারা ছিলেন, ওই মেম্বার এই হুম। যে আপনারা 3 জন মাত্র আছেন, 3 জন 4 জন। আর মীর আহিদুল ইসলামের সাথে আগে আমার পরিচয় হয়নি, তো আপনারা এই যে 4 জন, আর এই যে নতুন জি। একজন, যে 5 জন। তাহলে এখন শুরু হয়ে গেছে, এখনো কারো রেসপন্স নেই, তাইলে কি লাভ বলেন? রেসপন্স না থাকা, আমরা করি ক্লাস, কারণ আমাদেরকে তো এই কোর্সটা কমপ্লিট করতে হবে। আপনারা আর কেউ থাকলে থাকবে, না থাকলে আমি আপনাদের 2 জন থাকলে 2 জন এই কন্টিনিউ করাবো। হ্যাঁ, আমার কথা হচ্ছে একজন হলে আপনি একজনকে নিয়ে আমরা ক্লাস করবো। কারণ ক্লাস তো আমাদের এই কোর্স শেষ করতে হবে, হ্যাঁ, পরীক্ষা দিতে হবে না আমাদের। ঠিক আছে। আর কেউ যদি কিছু বলতে পারেন। তানহা ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি হ্যাঁ, অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম। এইবার কি পাবো আপনারে? মাঝখান দিয়ে তো গায়েব হয়ে গেছিলেন শেষের দিকে, আপনিও। ইনশাল্লাহ পাবেন ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, জাস্ট 2টা মিনিট দেখি, আমি গ্রুপে মাত্র একটা মেসেজ দিয়েছি জয়েন করার। বই খাতা সব আছে না আগের, পুরাতন জি ম্যাম। করে, নাকি আগের আছে? ম্যাম ব্যাকটাও দিয়ে দেন আবার। ঠিক আছে, আমি আরেকবার দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, পরে না হয় আমার নিজেরও মনে থাকবে না। আমি সিবিএলএম দিতে দিতে দেখি কারা কারা আসে, দেন সিবিএলএম দেওয়া শেষ হলে আমি জয়েন করছি, কন্টিনিউ করতেছি, একটু দাঁড়ান। লেভেল 4 সিবিএলএম।
এই যে আমাদের গ্রুপে আপনাদের আবারও একটু পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা একটু সিএসটা আবার একটু ওপেন করি, সিএসটা নিয়ে একটু আলোচনা করব সবার আগে। সিএস ছাড়া হবে না। আচ্ছা, সিএসটা কি আমাকে কি কেউ একটু বলবেন? আমরা জাস্ট একটু রিকল করি, অনেকদিন পর মানে পড়াশোনা করছি, কোনো সমস্যা নাই। আজকে ফার্স্ট দিন, অনেকদিন পর আমরা জাস্ট একটু রিকল করি। আমাদের এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট, এটা যদি আমরা কন্টিনিউ করতে যাই তাহলে আমাদের একটা গাইডলাইন ফলো করা লাগে। এই গাইডলাইনটাকে আমরা সিএস বলছি। হ্যাঁ, সিএস, যার শর্ট ফর্ম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে এই সিএসটা কি আমাকে কেউ একটু শেয়ার করবেন? মীর আহিদুল ইসলাম নাকি আহাদুল ইসলাম? মীর আহাদুল ইসলাম স্যার আছেন? জি ম্যাম। আপনার সাথে কি আমার আগে পরিচয় হয়েছে নাকি আপনি একদম নতুন? ম্যাম প্রথম দিন হয়েছিল, আগের প্রথম ব্যাচটাই। এই ব্যাচে এখনো হয় নাই, আগে পরিচয় হয়েছে। আচ্ছা, তাহলে আমার মনে পড়ছে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সিএসটা কি? ম্যাম একটু পড়তে হবে, অনেকদিন এটা থেকে দূরে আছি তো। আচ্ছা, ঠিক আছে। তানহা ম্যাডাম কি বলতে পারবেন? তানহা ম্যাডাম? জি ম্যাম। আপনি কি বলতে পারবেন সিএসটা কি? বা কেউ, এনিওয়ান, কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? ম্যাম, সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে অ্যাডিকুয়েট, তারপর হচ্ছে যে নলেজ এবং হচ্ছে স্কিলের হচ্ছে সমন্বয়, যেটা নলেজ স্কিল সমন্বয় কি? আচ্ছা, সুমিত স্যার বলেন। সুমিত স্যার হাত তুলছিলেন। সুমিত স্যার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন স্যার, সিএসটা বলেন কি? তারপর আপনি কিছুটা অ্যালাইনমেন্টে আসছেন। হ্যাঁ, রাবেয়া ম্যাডাম বলেন। হ্যাঁ, সিএস মানে উনি যেটা বললো সেটাই, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিলেবাস, যোগ্যতার মানদণ্ড। এবং একটি কাজ করতে হলে যে ধরনের যোগ্যতা, দক্ষতা এবং নলেজ প্রয়োজন বুঝলাম যে যোগ্যতার মানদণ্ড, বাট কথাটা হচ্ছে যে এই যোগ্যতাটা কোথা থেকে আসবে, কাদের অনুযায়ী আমরা এই যোগ্যতার মানদণ্ডটা ফলো করব, চাহিদাটা কিসের? নলেজ, স্কিল আর কিসের চাহিদা অনুযায়ী এটা হবে, কাদের জন্য, কাদের চাহিদা অনুযায়ী এটা হবে? ওয়ার্ক প্লেসে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনার ওয়ার্ক প্লেসে যে কোনো কাজ করার জন্য আপনার যে পরিমাণ নলেজ, স্কিলস বা অ্যাটিটিউড প্রয়োজন, তার লিখিত বিবরণকে আমরা কি বলবো? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলবো। আমাদের হইছে মোটামুটি, সুমিত স্যার, রাবেয়া ম্যাডাম যা বলছে, জেমস স্যার হইছে, কিন্তু কথাটা হচ্ছে আমি যে কাজটা করব, এই যে সিএস এ যে আমার মানদণ্ডটা দেওয়া থাকবে,
এটা অবশ্যই আমরা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করব। দ্যাট মিনস ওখানে যে মানদণ্ডটা বা রিকোয়ারমেন্টটা আছে ওইটা আমার ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী। আমি চাইলেই দিতে পারবো না যে কোনো চাহিদা অনুযায়ী। আমার বর্তমান প্রেক্ষাপটে আমার মানে ইন্ডাস্ট্রি কি চাচ্ছে, আমার ডিমান্ড ড্রাইভেন কি চাচ্ছে, দ্যাট মিনস ট্রেন্ডিং এ কি চলছে সেইটার চাহিদা অনুযায়ী, আমার ওয়ার্ক প্লেসে কি চাচ্ছে সেই চাহিদা অনুযায়ী কাজ করার জন্য যে পরিমাণ আমার নলেজ লাগবে, জ্ঞান, দক্ষতা এবং আচার আচরণটা কিরকম থাকা প্রয়োজন তার একটা লিখিত বিবরণকে কি বলবো আমরা? সিএস বলবো। আমি আরেকবার মানে রিপিট করছি, সেটা হচ্ছে যদি আমরা সংজ্ঞাটা সাজায় লিখতে চাই তাহলে এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি চাহিদা অনুযায়ী ওয়ার্ক প্লেসে যে কোনো কাজ করার জন্য যে পরিমাণ নলেজ, স্কিলস, অ্যাটিটিউড প্রয়োজন তার লিখিত বিবরণকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। ওকে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। এখন এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আবার হচ্ছে 3 ধরনের বা 3 প্রকার। ক্যাটাগরি যদি বলি তাহলে হচ্ছে 3টা ক্যাটাগরিতে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাকে ফালানো হয়েছে। সেটা হচ্ছে কি? জেনারিক, সেক্টর, আর একটা হচ্ছে অকুপেশন। জেনারিক, সেক্টর আর হচ্ছে অকুপেশন। জেনারিকটা কি? এটা হচ্ছে আমার সবার জন্য যেটা প্রযোজ্য। দ্যাট মিনস জেনারিক কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি বলে। ওকে, তাহলে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি আপনি যে অকুপেশনেরই হন না কেন, যে সেক্টরেরই হন না কেন। শামীম ভাই কিছু বলবেন? জি ম্যাম, স্ক্রিনটা শেয়ার করে দেখালে মেবি ভালো হইতো। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করি নাই, একটু দাঁড়ান। কই গেল? এটাতে নাই এভাবে। বলছে এই যেটা ওটা কি হয়ে গেল? এটা এরকম আসছে কেন? এই যে পেয়েছি, এবার দেখেন, দেখা যাচ্ছে স্যার ম্যাডাম? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। এই যে দেখেন, এটা আমাদের ম্যাম দেখা যাচ্ছে কিন্তু ফুল স্ক্রিন করে দিতে পারতেন। ফুল স্ক্রিন করলে এটা কেমন যেন হয়ে যাচ্ছে। এবার দেখেন আমাদের এটা সিএস, হ্যাঁ, সিএস এর ভিতরে যখন আপনি যাবেন তখন উপরে দেখবেন একটা কোর্স স্ট্রাকচার আছে। দ্যাট মিনস এই কোর্সটা সম্পন্ন করতে আপনার মানে একটা গাইডলাইন বলেন বা স্ট্রাকচার, একটা গঠন আছে। এই গঠনের ভিতরে আপনি পেয়ে যাবেন সিএস এর 3টা ক্যাটাগরি। ওকে, এটা আমাদের লেভেল 4 এর যে সিএসটা না, ওই সিএসটাতে আপনি পাবেন না, বাট আমাদের যে অকুপেশনের সিএসটা আছে সেই অকুপেশনের সিএস এর ভিতরে আপনি সুন্দর মতো করে কোনটা আপনার জেনেরিক কম্পিটেন্সি, কোনটা আপনার সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, কোনটা আপনার অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি, এগুলো সুন্দর করে একদম সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন। ওকে, এখানে দেখবেন আপনারা খেয়াল করবেন সিরিয়াল নাম্বার আছে, ইউনিট কোড এন্ড টাইটেল আছে, দেন আপনার নমিনাল ডিউরেশন আছে, এগুলো পাবেন। তাহলে এগুলো কি? এই যে দেখেন জেনেরিক কম্পিটেন্সি, এখানে 2টা জেনেরিক কম্পিটেন্সি আছে। তারপরে
আপনি যে সেক্টরেরই হন না কেন, যে অকুপেশনেরই হন না কেন, আপনার অবশ্যই এই দুইটা জিনিস সবার জন্য কমন এবং বাধ্যতামূলক। এই দুইটা জিনিস ওকে, সবার জন্য কমন অ্যান্ড ম্যান্ডেটরি, সবার জন্য যেটা প্রযোজ্য। যদি আমি আরেকটু সিম্পল ভাবে বলি, আপনি ধরেন ছোটবেলা, তাহলে আপনি পড়ালেখা করবেন, স্কুলে উঠবেন, তাহলে সবার আগে কি করা হয়? আপনাকে হাতে খড়ি দেওয়া হয় লেখা শেখানোর জন্য বা স্টাডি লেভেল স্টার্ট করার জন্য। আপনাকে হাতে করে শেখানো হয়, আপনি লেখেন সরিয়া মানে যা আছে ক খ এগুলো। তারপরে এটা কি সবার জন্যই প্রযোজ্য না পড়াশোনা স্টার্ট করার ক্ষেত্রে? তারপরে আস্তে আস্তে আপনি পড়াশোনা করেন, পড়াশোনা স্টার্ট করার পরে 1 থেকে 8 পর্যন্ত সুন্দর মতো পড়েন, এখানে কোনো আপনার ডিভিশন নাই, কোনো বিভাগ নাই, কোনো ভাগাভাগি কিচ্ছু নাই। এরপরে আপনি আস্তে আস্তে 9 থেকে 10 পর্যন্ত মানে 9-এ যখন উঠবেন, তখন এবার আপনি আপনার ক্যারিয়ার পাথ অনুযায়ী কি করেন, একটা চুজ করে নেন, আপনি কি সায়েন্স নেবেন, আর্টস নেবেন নাকি কমার্স নেবেন এইটা। তারপরে যখন ইন্টার পর্যন্ত যায়, ইন্টার পর্যন্ত এইরকমই চলে, সায়েন্স কমার্স আর্টস। আপনি ডাক্তার হইলে সায়েন্স, আপনি যদি ব্যাংকার হইতে চান কমার্স, উকিল হইতে চাইলে আর্টস, এরকম। তারপরে আবার কি হয়, আপনি হচ্ছে গিয়ে যখন ওই মানে ইন্টার লেভেলটা কমপ্লিট করে ফেলেন, ভার্সিটি লেভেলে চলে যান, তখন আবার কি হয়, ওইটা আরো স্পেসিফিক হয়ে যায়। তাহলে আমি এটাই বুঝাতে চাচ্ছি, আপনি যখন 1 থেকে 8 পর্যন্ত মানে 8 পর্যন্ত পড়াশোনা করছেন, এটা সবার জন্য প্রযোজ্য। এই লেভেল কারোর জন্য ভেদাভেদ নাই। এখানে এই লেভেলে পড়তে গেলে আপনার সবার জন্য একই পড়া, কোনো আলাদা কিছু নাই। ওটাই হচ্ছে আমাদের জেনারিক কম্পিটেন্সি। একটু দাঁড়ান। আচ্ছা, সরি, কোথায় ছিলাম? দাঁড়ান, হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন, সিএস এর পিডিএফ আমি দিয়েছি, সিএস এর পিডিএফটা আমি দিয়েছি। হ্যাঁ, একটু আগেই আমি বলেছিলাম যে আমরা যে লেভেল 4 এর সিএস, ওই সিএস আপনি এটা এভাবে পাবেন না। আপনি স্কিলের যে সিএসটা আছে না, ওইটাতে পাবেন। এবং এই ক্লাসটার শেষের দিকে আমি আপনাদের একটা এভিডেন্স করতে হবে। সো ওই এভিডেন্সের ক্ষেত্রে আপনাদের নিজস্ব সিএস নামাইতে হবে। সিএস কিভাবে নামাবেন এনএসডি এর ওয়েবসাইট থেকে, ওইটা আমি দেখায় দিব। তখন আপনারা যখন যার যার সিএসটা নামাবেন, তার অকুপেশন রিলেটেড সিএস এর ভিতরে এই যে এরকম করে পাবেন। এটা হচ্ছে আমার অকুপেশনের সিএস, বুঝতে পারছেন? তো আমারটা আপনাদেরকে প্রোভাইড করে লাভ নাই, আপনারা নিজেদেরটা নিজেরাই নামাইতে পারবেন, তখন আমি দেখায় দিব। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি। তাহলে জেনেরিকটা আমরা বুঝতে পারছি 1 থেকে 8 পর্যন্ত। মানে এটা কিন্তু 1 থেকে 8 পর্যন্ত, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে মনে রাখবেন। আর মেইনলি হচ্ছে জেনেরিকটা কি, যেটা সবার জন্য প্রযোজ্য। আপনি যে অকুপেশনেরই হন না কেন, যে সেক্টরেরই হন না কেন, আপনার সবার জন্য প্রযোজ্য, সবার জন্য সমান। ওকে, তারপরে হচ্ছে আপনার সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এখন সেক্টর স্পেসিফিক কি, একটা নির্দিষ্ট সেক্টরে যে কোনো কাজ করার জন্য যে আপনার কম্পিটেন্সি প্রয়োজন, সেটাকে আমরা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি বলবো। এখন নির্দিষ্ট কাজ করার জন্য মানে সেক্টর স্পেসিফিক কিভাবে বুঝবো? এখন দেখেন, আপনি ক্লাস 8 পর্যন্ত যে পড়াশোনা করছেন, হ্যাঁ, এখন ক্লাস 9-এ ওঠার পরে তো আপনার বিভাগ চেঞ্জ হয়ে গেছে না, গ্রুপ সায়েন্স কমার্স আর্টস। তাহলে সায়েন্সের কিছু সাবজেক্ট আছে যেটা সবার জন্য কমন, মানে সায়েন্স কমার্স আর্টস হইলেও কিন্তু বাংলা, ইংরেজি, তারপর সাধারণ গণিত, এটা কিন্তু সবার জন্য আবার কমন। কিন্তু সায়েন্সের কিছু স্পেসিফিক সেক্টর ওয়াইজ সাবজেক্ট আছে না, ওই সেক্টরের
ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আছে না, এগুলো কি শুধুমাত্র ওই সায়েন্সের জন্য না স্যার ম্যাডাম? জি। জি, আর কিন্তু আমি যদি বলি আবার ওই যে বাংলা, ইংরেজি, ধরেন ধর্ম, তারপরে হচ্ছে গিয়ে সমাজ বিজ্ঞান যদি থাকে, তারপরে হচ্ছে গিয়ে আরো কি কি আছে, সাধারণ গণিত, এগুলো কি আবার জেনেরিক না? ওইটা আবার সবার জন্য প্রযোজ্য না? তাহলে জি। ওইটা হচ্ছে জেনেরিক, যেটা সবার জন্য, কিন্তু নির্দিষ্ট একটা সেক্টরে এন্ট্রি নেওয়ার জন্য যে স্পেসিফিক ওই সেক্টরের জন্য, ওই একটা নির্দিষ্ট সেক্টরের জন্য যে কাজ করার জন্য যে আপনার কম্পিটেন্সিটা প্রয়োজন, ওইটাকে আমরা বলবো সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এখন একটা সেক্টরে কিন্তু আবার আপনার অনেকগুলো অকুপেশন আছে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা কি শুধু ডাক্তারই হয় স্যার ম্যাডাম? শুধু কি ডাক্তারই হয়? না ম্যাম। আরো অনেক কিছু হইতে পারে না? না, ইঞ্জিনিয়ার হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়, ধরেন একটা স্পেসিফিক সাবজেক্টের উপরেই আপনার টিচার হয়, আরো অনেক কিছুই হইতে পারে, রিসার্চার হইতে পারে, আরো অনেক মানে আছে, ঠিক না? তো এখন আমার সেক্টর কিন্তু সায়েন্স, ধরেন বেস আমার সায়েন্স, কিন্তু আমি কি সারা জীবন সায়েন্সই থাকবো? আমার ইন্টার কমপ্লিট করার পরে আমি যে কোনো একটা স্পেসিফিক টপিক হোক বা একটা স্পেসিফিক অকুপেশন হোক, সেটা আমি বেছে নিচ্ছি এবং ওই অনুযায়ী আমি আমার ক্যারিয়ারটা করে নিচ্ছি। এখন এখানেও ঠিক সেম ভাবে আপনার অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস, দেখেন এটা হচ্ছে আমাদের জেনেরিক, এটা সবার জন্য প্রযোজ্য। এবার আমরা একটা সেক্টরে ঢুকে গেছি, এটা আমাদের ওই সেক্টরের জন্য, এবং ওই সেক্টরের ভিতরে আরো ছোট ছোট অনেকগুলো অকুপেশন আছে, আর এগুলো হচ্ছে আমার ঠিক ওই একটা স্পেসিফিক অকুপেশনের জন্য এই ইউনিটগুলো প্রয়োজন। তাহলে আমি অকুপেশন স্পেসিফিকটাও এভাবে বলতে পারি যে একটা নির্দিষ্ট অকুপেশনের জন্য, মানে কি বলে, অকুপেশনে যে কোনো কাজ করার জন্য যে কম্পিটেন্সি প্রয়োজন তাকে আমরা অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি বলতে পারি। এখন দেখেন আমার অকুপেশনটা হচ্ছে গিয়ে আপনার এই যে ট্যুরিজম, মানে আমার সেক্টরটা ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টর। হ্যাঁ, এই ট্যুরিজম আর হসপিটালিটি সেক্টরের ভিতরে আমি কাজ যদি করতে চাই, তাহলে আমার টিম এনভায়রনমেন্ট আর এন্টারপ্রেনারশিপ স্কিলসটা একদম মানে সবার জন্য প্রযোজ্য। ওকে, তারপরে দেখেন এখন ট্যুরিজম আর হসপিটালিটি সেক্টরের ভিতরে আমার এই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি আর হচ্ছে ফুড সেফটিটা মানে ওই সেক্টরে কাজ করার জন্য, ওই সেক্টরের জন্য প্রযোজ্য। কিন্তু ট্যুরিজম আর হসপিটালিটির ভিতরে যদি কাজ করি, এমন না যে শুধু এইটুকুই আছে। আমার সেক্টরের ভিতরে আপনারা যে কুকিং, রান্না বান্না, তারপরে হচ্ছে কি বেকিং, তারপরে সার্ভিস, ওই যে খাবারটাকে পরিবেশন করে যে ওয়েটার বা সার্ভিস, ইভেন এটা যেহেতু একটা হোটেল, একটা হোটেলের ভিতরে তো অনেক কিছু থাকে, তাহলে একটা হোটেলের রুম টুম গোছানোর জন্য ওইটাকে বলে হাউস কিপিং। তারপরে আপনার হচ্ছে গিয়ে ওই যে ফ্রন্ট ডেস্ক, একটা হোটেলে ঢুকতেই যে ফ্রন্ট ডেস্কে যারা থাকে এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক। তাহলে এই চারটা আমার এই সেক্টরের ভিতরে আছে। তাহলে এই চারটা সেক্টর অকুপেশন নিয়ে তার আমি বলবো না, একটা স্পেসিফিক আমার যেহেতু কুকিং, তাহলে এখানে কুকিং নিয়ে আপনার বিস্তারিত বলা আছে। এই হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরি, সিএস এর তিনটা ক্যাটাগরি। এখন বুঝেন নাই কে সেটা আমাকে বলেন, বুঝতে প্রবলেম হয়েছে কার? আমি কিন্তু দেখতে পাচ্ছি না কতজন আছেন, মানে কিভাবে কি, সো আপনারা একটু আমাকে বলবেন, জানাবেন। হ্যাঁ, আমরা আছি এখনো। এটা বুঝতে কি সমস্যা হয়েছে? না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাকে আরেকবার একটু রিকল করবেন সিএসটা কি তাহলে? সিএস হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। Competency is the combination of knowledge, skill, attitude to perform a job or task. এটাও হয়। ভেরি গুড। আপনি অনেকদিন পর মনে হয় ওই আগের খাতাটা খুঁজে বের করছেন না? হ্যাঁ ম্যাম, খাতা সব আমি তো হোমওয়ার্ক করছিলাম। হ্যাঁ, শুনেই আর কি বুঝতে পারলাম যে ওই আগের দিনের খাতাটা বের করছেন। আচ্ছা, রাবেয়া ম্যাডাম বাদে অন্য কেউ কি বলতে পারবেন? বললে কিন্তু আপনাদেরই ভালো হবে, জড়তা কাটবে। ম্যাম হচ্ছে কোনো সমস্যা নাই। ম্যাম স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি কাজ সম্পন্ন করতে গেলে কি পরিমাণ
নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড লাগবে তার লিখিত বিবরণকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। আচ্ছা, আপনি এটা হয়েছে, কিন্তু আপনি শুরুটা আরেকবার বলবেন একটু, শুরুর কি ওয়ার্ডটা, মানে শুরু স্ট্যান্ডার্ড চাহিদা কি অনুযায়ী, কি স্ট্যান্ডার্ড, এটা আমাকে বলেন, কি স্ট্যান্ডার্ড? ম্যাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। Very good. স্ট্যান্ডার্ড। এই যে না না, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এই আচ্ছা, ইন্ডাস্ট্রি কথাটা মিসিং গেছে আপনার। সরি ম্যাম। ইন্ডাস্ট্রি কথাটা একটু লাগায় নেন, পুরাটা হয়েছে, জাস্ট ইন্ডাস্ট্রি কথাটা একটু লাগায় নেন। ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি কাজ করতে গেলে কি পরিমাণ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড লাগবে তার লিখিত বিবরণকে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিএস এর প্রকারভেদ বা সিএস এর ক্যাটাগরি কয়টা? ম্যাম তিনটা। কি কি? ম্যাম জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি আর অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। আচ্ছা, ওকে। জেনেরিকটা কি? ম্যাম জেনেরিকটা হচ্ছে এটা যে আমরা মানে আপনি যেভাবে বোঝালেন ওইভাবে বোঝাবো নাকি? না, আমি যেভাবে বুঝেছি এটা না, আপনি কি বুঝতে পারছেন আপনার ভাষাটা? এটা হলো মানে এটা হচ্ছে সবার থাকে যে এটা বেসিক স্কিল অর্জন। না, আরেকবার বলেন, আরেকটু বলেন। যেটা সকল ট্রেডের জন্য সমান বা একটাই। কিন্তু এইটা ধরেন একটা প্রশ্ন আসলো, হ্যাঁ, এইটা তো ওভাবে বলাটা কি ভালো হবে, যেটা সকল অকুপেশনের জন্য? আপনি ধরেন এটা প্রশ্নই আসলো, কিভাবে বলবেন? বলেন। যে স্ট্যান্ডার্ডটা ম্যাম সকল অকুপেশনের জন্য একটাই স্ট্যান্ডার্ড, জেনেরিক যেটা। এটা হচ্ছে না। কাজ সবার। আপনি আরেকবার বুঝায় একটু যদি বলতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা মনে রাখেন, আমাদের এই সিবিটির ক্ষেত্রে জেনেরিকটা বলতে আমরা বুঝি যে কম্পিটেন্সি গুলো কি সবার জন্য প্রযোজ্য, এবার সে যে অকুপেশনেরই হোক না কেন। তাহলে জেনেরিক কম্পিটেন্সি বলতে আমি এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে এমন একটা কম্পিটেন্সি বা এমন কিছু সাধারণ দক্ষতা, জ্ঞান ও আচরণগত গুণাবলী যা যে কোনো পেশা বা কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, এবং একজন ব্যক্তিকে কার্যকরভাবে কি করে কাজ করতে সহায়তা করে। তাহলে এটা কিন্তু আমি আগেই বলেছি, এটা হচ্ছে এমন একটা কম্পিটেন্সি বা কিছু সাধারণ দক্ষতা, জ্ঞান ও আচরণগত কি গুণাবলী যা যে কোনো পেশা বা কাজের ক্ষেত্রে কি প্রযোজ্য। এটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি। তাহলে আমার যে অকুপেশনেরই হোক না কেন, আমরা যেহেতু এখানে অকুপেশন কথাটা অকুপেশন নিয়ে কাজ করি, তাহলে আমি এখানে এই অকুপেশনেরই বলবো, বুঝতে পারছেন? বা এটা কিন্তু এরকমও হয় বা যে কোনো পেশাও হয়। কিভাবে? ধরেন আমি ইংলিশের কথা বললাম বা টিম এনভায়রনমেন্টের কথা বললাম, দলগতভাবে কাজ করা, এটা কি শুধু আমার সিবিটিতেই প্রয়োজন হয়? আমার সিবিটির বাইরে ধরেন আমি অন্য কোনো ওয়ার্ক প্লেসে কাজ করছি, সে ওয়ার্ক প্লেসে কি আমার দলগত কাজটা প্রযোজ্য না, প্রয়োজন না স্যার ম্যাডাম? জি ম্যাডাম। তারপরে যদি আমি বলি ইংলিশে কথা বলা, ইংলিশটা জানা, ইংলিশ জানা, এটা যদি আমি জেনারেলিকে ফেলাই, এটা কি শুধু আমার সিবিটির জন্য ইংলিশ জানতে হয়? আমি ধরুন আমার অন্য কোনো একটা ওয়ার্ক প্লেস, সিবিটির বাইরে কোনো ওয়ার্ক প্লেসে কাজ করতে পারি, তাহলে সেখানে আমি যদি ইংলিশটা জানি, তাহলে সেটা আমার জন্য কি একটা প্লাস পয়েন্ট না? আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার আপনি কিভাবে বলবেন, জি ম্যাডাম। এবার কিভাবে এটাকে এক্সপ্লেইন করবেন?
এবার একটু বলেন। জেনারিক স্পেসিফিক আচ্ছা, আমি আপনাদের একটু সময় দিলাম আজকে। সবার অকুপেশনের জন্য প্রযোজ্য। আমি মাথায় প্রেশার না দিই আপনাদের, আমি আপনাদের সময় দিলাম, আপনারা ভাববেন, চিন্তা করবেন। আমি এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? আমি দেখি কার অ্যান্সারটা সুন্দর হয়, ঠিক আছে? এবার আমরা সেক্টরে যাই। সেক্টরটা কি বলতে পারবেন কেউ? সেক্টর হুম আমরা যখন স্পেসিফিক বিষয় নিয়ে পড়াশোনা করি বা স্কিল ডেভেলপমেন্ট করি তা হলো সেক্টর স্পেসিফিক জন্য যে কম্পিটেন্সি অর্জন করবে। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি এটা হচ্ছে একটা নির্দিষ্ট সেক্টরের জন্য প্রয়োজনীয় বিশেষ জ্ঞান, দক্ষতা ও আচরণ। ওকে, হ্যাঁ স্কিল ডেভেলপমেন্ট করি। এটা কিন্তু একটা নির্দিষ্ট, আমি কিন্তু বলে দিচ্ছি, যখন এটা কিন্তু জেনেরিক না, এটা কিন্তু সবার জন্য না, এটা কিন্তু একটা নির্দিষ্ট, যখন সেক্টর আর অকুপেশন স্পেসিফিক আসবে তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে। একটা মানে নির্দিষ্ট কোনো কি সেক্টরের জন্য প্রয়োজনীয় বিশেষ জ্ঞান, দক্ষতা ও আচরণ যা সেই সেক্টরে কার্যকরভাবে কাজ করার জন্য কি অপরিহার্য। আমি আবারও বলি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি হলো নির্দিষ্ট কি একটা সেক্টরের জন্য প্রয়োজনীয় বিশেষ জ্ঞান, দক্ষতা ও আচরণ, যেটাকে আমরা একসাথে কি বলতে পারি, কম্পিটেন্সি। বিশেষ প্রয়োজনীয় কম্পিটেন্সি কথাটা না বলে আমি কি ইউজ করতেছি, যে জ্ঞান, দক্ষতা ও আচরণ যা সেই সেক্টরে কার্যকরভাবে কাজ করার জন্য অপরিহার্য। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ বলছিলাম, লাস্টে বললেন যে জ্ঞান, দক্ষতা বা আচরণ যা এই সেক্টর, ওইটা একটু যদি বুঝাইতেন, কি বুঝলাম না লাস্টে একটু। আচ্ছা আমি বলি, কম্পিটেন্সি একটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা সিএস বলি, আরেকটা কি কম্পিটেন্সি। ঠিক আছে? জি ম্যাম। আর এখানে এই যে রাবিয়া কাউসার ম্যাডাম যখন একটু আগে আমাকে বলছে, সেক্টর সেটা কিন্তু সিএস এর মানে সংজ্ঞাটা বলে নাই, সেটা কিন্তু আমাকে বলছে, কম্পিটেন্সি সংজ্ঞা বলছে। বুঝতে পারছেন? ম্যাডাম স্ট্যান্ডার্ডের সংজ্ঞাটা বলছি। হ্যাঁ, শুধু কম্পিটেন্সির সংজ্ঞাটা বলছেন, আপনি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞা বলেন না। আমার এখানে একটু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, দুইটা জিনিস আপনারা একদম আলাদা রাখবেন। সেটা হচ্ছে, একটা কথা হচ্ছে কম্পিটেন্সি, আর একটা কথা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমি আবারও রিপিট করছি, একটা কথা হচ্ছে কম্পিটেন্সি, এটা শুধু মানে কম্পিটেন্সি, কম্পিটেন্সি মানদণ্ড। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার যোগ্যতা, শুধুমাত্র যোগ্যতা। হ্যাঁ ওকে, কম্পিটেন্সি। আরেকটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটাকে বলা হয় যোগ্যতার মানদণ্ড। একটা হচ্ছে যে আপনি এই যোগ্যতাটা অর্জন করতে পারবেন, তাহলে এই যোগ্যতা, আর ওই যোগ্যতাটা অর্জন করতে গেলে আপনার কি মানদণ্ড লাগবে, আর এটা হচ্ছে সেটা। তাহলে কম্পিটেন্সি কথা আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একই জিনিস না, তফাৎ আছে। আমি আর সবার কাছ থেকে জানতে চাচ্ছি যে কম্পিটেন্সি আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এই দুইটা ওয়ার্ড কি এক? ম্যাডাম আলাদা, কিভাবে আলাদা? এবার আমরা একটু ডিফাইন করি, সেটা হচ্ছে কম্পিটেন্সি যোগ্যতা। আপনি তখনই যোগ্যতা সম্পন্ন হবেন যখন কি নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, এই তিনটা জিনিস আপনার ভিতরে আসবে। এই তিনটা জিনিসের সমন্বয় যখন আপনার ভিতরে আসবে তখন। ওকে, তাহলে আমি এটাকে ডেফিনেশন হিসেবে বলতে পারি, কম্পিটেন্সি ইজ দ্য কম্বিনেশন অফ knowledge, skills, attitude
টু পারফর্ম এ জব অর টাস্ক। এটা হচ্ছে শুধুমাত্র কি কম্পিটেন্সি। তাহলে কম্পিটেন্সি আমার দক্ষতা, যোগ্যতা এই সেক্টরের ক্ষেত্রে কয়টা জিনিসে আমি বুঝতে পারবো যে আমি যোগ্যতা সম্পন্ন মানুষ? যদি আমার ভিতরে শুধু জ্ঞান না, আমার ভিতরে যদি দক্ষতাও থাকে, ইভেন শুধু জ্ঞান আর দক্ষতা না, আমার ভিতরে যদি আচরণগত বিষয়গুলোও থাকে। ধরেন আমি একটা ওয়ার্ক প্লেসে কাজ করতে আসছি, কিন্তু আমার ভিতরে কোনো কি নাই, প্রফেশনালিজম নাই, তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে আমি দক্ষতাবান বা কম্পিটেন্সি সম্পন্ন একটা মানুষ, এটা আমি বলতে পারবো না। কারণ আমার ভিতরে শুধু জ্ঞান, শুধু দক্ষতা বা শুধু আচরণগত বৈশিষ্ট্য থাকলেই আমি হব না। আমার ভিতরে জ্ঞান, দক্ষতা, আচরণগত বৈশিষ্ট্য এই তিনটার সমন্বয়েই আমাকে কি হইতে হবে, কম্পিটেন্ট হইতে হবে। আপনাদের যে ফাইনাল মানে সামিটিভ অ্যাসেসমেন্টটা হবে, এটা কিন্তু শুধু নলেজের ভিত্তিতে হবে না। আপনাদের নলেজ, স্কিলস, অ্যাটিটিউড তিনটা জিনিসই আপনার কি দেখবে দেখার পরে যাচাই বাছাই করে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ফুলফিল হয়, তাহলে দিন শেষে তারা আপনাকে মানে কম্পিটেন্ট ডিক্লেয়ার করবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কম্পিটেন্সি হচ্ছে এইটা। এটা কি, আপনি যোগ্যতা সম্পন্ন একটা মানুষ হতে চান, তাহলে আপনার ভিতরে তিনটা গুণাবলী থাকতে হবে, সেটা হচ্ছে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। ক্লিয়ার? তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা, কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান, তাহলে আপনি কি বলবেন? কয়টা? তিনটা। কি কি? ভেরি গুড। এইবার প্রশ্ন, উপাদান হচ্ছে তিনটা, নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। আচ্ছা, এইবার আমরা আসি আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে এতক্ষণ আমরা যোগ্যতা পড়ছি, এইবার আমরা পড়বো যোগ্যতার মানদণ্ড। যোগ্যতার কি মানদণ্ড? তাহলে আমি যদি ওই নলেজ, স্কিল, অ্যাটিটিউড অর্জন করতে যাই, তাহলে আমাকে একটা গাইডলাইন ফলো করতে হবে, যোগ্যতার মানদণ্ড ফলো করতে হবে। ওকে, ওইটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি মানে স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমি যে প্লেসে কাজ করব, সেই প্লেসে কাজ করার জন্য আমার কি কম্পিটেন্সি, মানে ওই যে একটু আগে বলছিলাম না যে কি পরিমাণ নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, তাহলে আমি কি বারবার নলেজ, স্কিল, অ্যাটিটিউড এইখানে না বলে আমি কি বলতে পারি না যে কি পরিমাণ আমার হচ্ছে কাজ করার জন্য কি পরিমাণ কম্পিটেন্সি লাগবে, এটাও বলতে পারি না? যদি বলতে চাই, যদিও এটা শুনতে অত ভালো লাগছে না, শ্রুতি মধুর লাগছে না, কিন্তু আমি কিন্তু এখানে সংক্ষেপে এটা বসাইতে পারি। ওকে, তাহলে তাকে কি বলবো, আমার তার একটা লিখিত যে বিবরণ বা গাইডলাইন, সেটাকে আমি বলবো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের আবার ক্যাটাগরি কয়টা স্যার ম্যাডাম? তিনটা। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ক্যাটাগরি তিনটা। কি কি? তিনটা কি কি ম্যাডাম? কি কি? কম্পিটেন্সি, শুনতে পাচ্ছি না। স্পেসিফিক। ভেরি গুড। কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, তাহলে অকুপেশন আমি আবার স্পেসিফিক রিপিট করতেছি, কম্পিটেন্সির কম্পোনেন্ট তিনটা, সেটা হচ্ছে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ক্যাটাগরি তিনটা, সেটা হচ্ছে জেনারিক, সেক্টর, অকুপেশন। এই দুইটা বিষয় ক্লিয়ার? একটা হচ্ছে কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে ক্যাটাগরি। একটা হচ্ছে কম্পোনেন্ট, আরেকটা কি ম্যাডাম? ক্যাটাগরি। এইবার যদি আমি ক্যাটাগরি এবার যদি আমি আবার বলি যে সিএস এর কম্পোনেন্ট কয়টা বা সিএস এর উপাদান কয়টা, বা একটা সিএস তৈরি করতে গেলে, একটা সিএস যদি তৈরি হতে হয়, তাহলে মানে কয়টা উপাদানের সহকারে সমন্বয়ে তৈরি হয় স্যার ম্যাডাম? 9টা। ভেরি গুড। 9টা কি কি? একটা সিএস গঠন করতে 9টি কম্পোনেন্ট নিয়ে গঠন করতে হয়। 9টি কম্পোনেন্ট নিয়ে। সেই 9টি কি কি?
unit code, unit title, nominal hour, unit descriptor, element of competency, performance criteria, skill and knowledge requirement for the unit, range statement, evidence guidance, accreditation requirement, অ্যাক্রিডিটেশন হ্যাঁ, অ্যাক্রিডিটেশন স্বীকৃতি, আচ্ছা আচ্ছা যাক, accredited, আলহামদুলিল্লাহ যে আপনি বলতে পারছেন, এইটুকু আপনার মনে আছে। ওকে, আপনি বলতে পারছেন। আচ্ছা, ম্যাডাম আমি শিখার চেষ্টা করছিলাম। বুঝতে পারছি। আরেকজন ম্যাডাম মেবি আমাদের সাথে আছে, যে ফারহানা তারিক ম্যাডামের সাথে কি আমার আগে পরিচয় হয়েছিল? জি না, আমি আজকে প্রথম। আজকে প্রথম। আচ্ছা ম্যাম, কি করেন আপনি, কোথায় আছেন? জি আমি জব করতাম রিসেন্টলি না, গত 3 বছর হলো জবটা ছেড়ে দিয়েছি। এখন কিছুই করছি না, অ্যাকাউন্টিং এর ফ্রিল্যান্সিং এর উপরে লেভেল 4 এটা কমপ্লিট করেছি। এখন পরবর্তীতে অ্যাসেসর হিসেবে যেটার উত্তীর্ণ হওয়ার জন্য কোর্সটার কথা বলেছিলাম আমি দেলোয়ার স্যারকে, উনি আমাকে এইটাই বলছে যে জয়েন হয়ে এখান থেকে কোর্সটা করতে চাই। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই ম্যাডাম। হয়তো আজকে আপনার জন্য প্রথম দিন, তো আপনি হয়তো কিছুই মাথায় না না, আমি কিছুই বুঝছি না। আমি উনাকে অলরেডি একটা টেক্সট করেছি যে আমি আসলে কি কোর্সে আমাকে জয়েন করালেন লিংকে, এটা কি আসলে ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, কারণ ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন দেখছি, বা আমার কাছে সিলেবাসটা একেবারেই নিউ। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনাকে জাস্ট আপনার জন্য, আমি জানি না আরো কেউ আছেন কিনা, মোটামুটি এখানে যারা আছে তারা আমার আগের ইয়েতে ছিল, তো তারা কিছুটা জানে, বাট আপনার জন্যই জাস্ট আমি বলছি। তাহলে সেটা হচ্ছে, আপনি যখন ওই যে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং দিয়েছেন, ওইটা হচ্ছে আপনার অকুপেশন। ওকে, এবার আপনি যেটা করতে আসছেন এটা হচ্ছে আপনার ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, যেটাকে আমরা বলি সিবিটি অ্যান্ড কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এটা হইলে আপনি কি করতে পারবেন? এটা হইলে আপনি ওই যে আপনার যে অ্যাসেসমেন্ট, আপনি যে মানে অ্যাসেসমেন্ট দিচ্ছেন, ওই দিন একজন অ্যাসেসর আসছিল না, এটাতে উত্তীর্ণ হইলে আপনিও তার মতো অ্যাসেসর মানে অ্যাসেসমেন্ট নিতে পারবেন, একজন অ্যাসেসর হইতে পারবেন। পাশাপাশি আপনি কি বলে এটাকে, ওই যে একজন ট্রেনার হিসেবেও পারফর্ম করতে পারবেন, যদি ভালো হয় কোনো ইনস্টিটিউটে যদি আপনি চান্স পান, আপনি ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন। ওকে, কিন্তু এখন এখানে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার বলতে পারেন যে ম্যাডাম আমি তো অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং নিয়ে পড়ছি, তাহলে আমার এখানে ফ্রিল্যান্সিং এর বা অ্যাকাউন্টিং এর কি পড়া করতে হবে? এখানে আপনার কোনো অ্যাকাউন্টিং এর কোনো পড়াই এখানে নাই, এখানে কোনো অ্যাকাউন্টিং এর পড়া নাই। এখানে যত পড়া আছে সবকিছু আপনার কি বলে এটাকে, এই ট্রেনিং রিলেটেড। কিভাবে আপনি একজন ভালো ট্রেনার হবেন, দক্ষ ট্রেনার হবেন, ওই ধরনের কিছু কলা কৌশল আছে। আর কিভাবে আপনি অ্যাসেসমেন্ট নিবেন, একটা অ্যাসেসমেন্ট আপনি নিতে গেলেন, আপনি আপনার মন মতো নিবেন না, আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে। তাহলে কি কি ফলো করতে হবে, কি কি নিতে হবে, কি কি খেয়াল করতে হবে, কিভাবে নিতে হবে, মানে মোট কথা এখানে আপনি যাবতীয় যতটা মানে 12টা আপনাকে সিবিএলএম বলি আমরা আমাদের ভাষায়, যেটা বই বাংলাতে, ওই 12টা বিষয় পড়তে হবে, মানে 12টা সিবিএলএম সবগুলাই আপনার এই ট্রেনিং রিলেটেড বা এই অ্যাসেসমেন্ট রিলেটেড। এখানে আপনার অকুপেশন রিলেটেড মানে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং রিলেটেড আপনি কোনো কিছু পাবেন না। আমি কি বুঝাইতে পারছি ম্যাডাম? শিওর, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি এটা একটু কনফিউজ ছিলাম, হয়তো আমি আপনাকে পার্সোনালি পরে আমি নক দিতাম, ভাবছি এখন আপনি ক্লাস করছেন, এখন আমি কোনো সমস্যা নাই, Okay. এইটুকু তো ক্লিয়ার, ঠিক না? জি আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের অ্যাসেসমেন্টটা হবে 3টা ধাপে, রিটেন, ডেমনস্ট্রেশন আর হচ্ছে ওরাল। তো আপনি আপনার হচ্ছে গিয়ে ধরেন অকুপেশন ছিল, আমরা অকুপেশন বলি, বুঝতে পারছেন? আমরা ওই যে মানে আমাদের যে এডুকেশন সিস্টেমটা, এটা আমাদের ট্রেডিশনাল সিস্টেম থেকে একটু আলাদা। তো ওখানে আমরা একটু এক ওয়ার্ড ইউজ করি, এখানে আরেক ওয়ার্ড ইউজ করি। আমাদের স্কিল সেক্টরের জন্য আমরা ট্রেনার ইউজ করি, অকুপেশন ইউজ করি, এই টাইপের। তাহলে আপনার অকুপেশনটা হচ্ছে ওই রিলেটেড,
আর এইখানে আপনার একটা এভিডেন্স এক্সট্রা করতে হবে। আবার আপনি যে একজন ট্রেনার হবেন, তাহলে আপনার একটা ট্রেনিং নিতে হবে না? তাহলে আপনার ওই অ্যাকাউন্টিং এর উপরে একটা সেশন বানাইতে হবে, যেটা আপনি অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসরের সামনে প্রেজেন্ট করবেন। আবার একটা প্রেজেন্টেশন বানাইতে হবে, ওইটাও আপনার তখন ওই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং রিলেটেড আসবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছুতে আসবে না। আপনার একটা এভিডেন্স তৈরি করতে হবে। ওই এভিডেন্সটা তৈরি করতে গেলেও আপনার সেই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর যে আপনাদের সিএস আছে, সিএস, ওই সিএস আপনার তৈরি করতে হবে। শেষ। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে এই কোর্সটা কি আগেও মানে শুরু হয়েছিল, মানে কিছু মানে ভাইয়া বা আপুদের দেখতেছি যে ওনারা আগের ক্লাসগুলো করেছিলেন এরকম আচ্ছা, ওইটা হয়েছিল কি যে আমি এখানে এলসিবিএস এর সাথে আমি এখানে এদের তৃতীয় ব্যাচ মানে নিয়েছিলাম। তো তৃতীয় গেছে, চতুর্থ গেছে, পঞ্চম গেছে, তো ষষ্ঠ ব্যাচে এই যে এখানে যারা আছেন তারা ছিলেন। তো সামহাও একটা কারণে আমাদের ওই ব্যাচটা মানে কয়েকটা ক্লাস হওয়ার পরে আর কন্টিনিউ হয় নাই। আজকে প্রায় 2-3 মাস পর এই যে এখন আবার আমরা কন্টিনিউ করছি, এই আর কিছু না। ওকে ওকে, ঠিক আছে। আমি আসলে প্রথমে একটু ক্যাচ করতে আমার একটু প্রবলেম হচ্ছিল যে আদতে আমি মানে কোন মানে কিসের উপরে ভিতরে ঢুকে আসলাম। আমারই হয়তো আপনার সাথে পরিচয় হয়ে নেওয়া উচিত। না না, আমি একটু জয়েন করেছি 2-1 মিনিট পরে, এই কারণে। ওকে, থ্যাংক ইউ। জি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কয়েকটা ক্লাস শিওর। করলে আপনি বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে। ওকে, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, এবার দেখেন তাহলে ম্যাডাম আমাদের বলছিলেন যে ম্যাডাম রাবেয়া ম্যাডাম বলছিলেন সবকিছু ধরতে পারবেন সঠিক। আমাদের প্রথম দিকে কম্পোনেন্ট হচ্ছে 9টা। তাহলে সেই 9টা কি কি আমরা কিন্তু এই যে দেখেন, একটা হচ্ছে ইউনিট কোড, আরেকটা হচ্ছে ইউনিট টাইটেল, কিন্তু এখানে একসাথে লেখা আছে ইউনিট কোড এন্ড টাইটেল, আমরা এটা একটু মার্ক করলাম। আরেকটা হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর, এটা মার্ক করলাম। তাহলে এটা হচ্ছে 1 আর 2 গেল, কিন্তু এখানে ইউনিট কোড এন্ড টাইটেল 1-2, এই যে 3। আর 4 কি? তাহলে 4 হচ্ছে কি আপনার এই যে নমিনাল আওয়ার্স, এটা হচ্ছে 4। এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এটা হচ্ছে 5। এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া এলিমেন্টস অফ কম্পিটেন্সির পাশে, এটা হচ্ছে 6। তারপরে হচ্ছে কি আপনার 6 পরে এই যে না, স্কিলের ওইটা আসবে না আপাতত। হ্যাঁ, এটা দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল, রেঞ্জ অফ ভেরিয়েবল, এটা হচ্ছে মেবি 7। তারপরে এখানে দেখেন এই যে এভিডেন্স গাইড, এভিডেন্স 8। আর এরপরে আছে আপনার অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আমার 9। তাহলে এই 9টা পর্যন্ত আমার কি একটা সিএস গঠন করতে আমার এই 9টা বিষয়বস্তু লাগবে। এখন কথা হচ্ছে যে এই 9টা কি একদম পার্মানেন্ট ফিক্সড? না, এই 9টার কোনো সময় বেশি হতে পারে, এই 9টার কমও হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এনএসডি এর যত সিএস আমরা দেখেছি সেই সিএস গুলোতে আমরা এই 9টাই পেয়েছি। তাহলে আপনাকে যদি বলা হয় যে সিএস এর কম্পোনেন্ট কি 9টা ফিক্সড, কম বেশি কি হতে পারে না? তাহলে আপনি বলবেন যে স্যার কম বেশি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এনএসডি এর সিএস এ আমরা এনএসডি এর যত সিএস আছে সেই সিএস গুলোতে আমরা এই 9টাই কি দেখেছি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার ম্যাডাম, তাহলে আমি আপনাদের একটু বলবেন ইউনিট সিএস এর 9টি উপাদানে 1-2 আমি 2 নাম্বারটা মিস করে গেছি। এই যে এখানে দেখেন ইউনিট কোড আর এন্ড টাইটেল আছে না? তাহলে ইউনিট কোড হচ্ছে 1, আর এই যে ইউনিট টাইটেল, এই টাইটেল হচ্ছে 2। ইউনিট ডেসক্রিপ্টর 3, নমিনাল আওয়ার 4, এলিমেন্টস অফ কম্পিটেন্সি 5, পারফরমেন্স ক্রাইটেরিয়া 6, রেঞ্জ অফ ভেরিয়েবল হচ্ছে আপনার 7, এভিডেন্স গাইড হচ্ছে 8, আর এই অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট হচ্ছে
9 শেষ। আচ্ছা ঠিক আছে। আর আমি আবারও বলছি, তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে সিএস এর কম্পোনেন্ট কয়টা, আপনি নরমালি বলবেন যে মানে 9টা, তাহলে এই 9টা দিবেন। কিন্তু আপনাকে যদি ভাইভাতে কনফিউশন করার ট্রাই করে যে সিএস এর কম্পোনেন্ট কি 9টাই সবসময় ফিক্সড, এই 9টার বাইরে আমি কি চাইলে একটা অ্যাড করতে পারবো না, বুঝতে পারছেন? যদি তখন আমরা বলবো যে এটা এনএসডির অনুযায়ী 9টাই ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি বলবেন যে স্যার যদি মানে সবাই থাকে, ভ্যালিডেশনে যদি হয়, কেউ যদি একটা বাড়াইতে চায় যথার্থভাবে পারবে, ওকে। বাট কিন্তু কথা হচ্ছে যে আমরা যেহেতু এনএসডি এর এখনো পর্যন্ত কারিকুলাম গুলো ফলো করি, তাহলে এনএসডি এর কারিকুলাম অনুযায়ী সিএস এর কম্পোনেন্ট এখনো পর্যন্ত আমরা কয়টা পাইছি? 9টা। বেশি হতে পারে স্যার, কিন্তু এখনো পর্যন্ত আমরা 9টা পাইছি। ক্লিয়ার? জি। দেখেন এখানে বলছে যে ইউনিট কোড, এবার একটু আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো বা একটু মনোযোগ দিয়ে একটু ইয়ে করবো। দেখেন ইউনিট কোড আর টাইটেল এটা কি, ইউনিট কোড কি বা ইউনিট টাইটেলটা কি, টাইটেল বা কোড এটা কি? ইউনিট কোডটা হচ্ছে, আমাদের তো এখানে এনএসডি এর প্রায় অনেকগুলো সেক্টর, প্রায় অনেকগুলো বলতে আপনার 14-15টা সেক্টর। প্রত্যেকটা সেক্টরের ভিতরে কি আবার একটা অকুপেশন? 14টা সেক্টরে কি 14টা অকুপেশন? না, একটা সেক্টরে আপনার দেখা গেছে 4-5টা 6টা 7টা 8টা করেও আপনার মানে অকুপেশন থাকে। আবার ওই অকুপেশনের আবার লেভেলও থাকে, লেভেল 1 2 3 4 এরকমও থাকে। যেমন আমি শুধু যদি আমারটা দিয়ে বুঝাই, আমার ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরের ভিতরে এখনো পর্যন্ত 4টা অকুপেশন আছে। হ্যাঁ, এই 4টা অকুপেশনের ভিতরে আবার আপনার কি লেভেল আছে, কিন্তু প্রত্যেকটা অকুপেশনেরই কিন্তু আবার 2-3টা 5টা করে লেভেল আছে। তাহলে কতগুলো হচ্ছে আপনি কি মানে ধারণা করতে পারতেছেন? অনেকগুলো কিন্তু, তাই না? তাহলে এই যে এতগুলা বিষয় যদি আমরা এইভাবেই রাখি, আমরা কি চিনতে পারবো? চিনতে পারবো না। তাহলে এইগুলোকে সুন্দর করে সাজায় গুছায় রাখার জন্য বা ইজিলি বুঝার জন্য আমরা কি করি? একটা কোড ব্যবহার করি, কোড। বা আমি যদি আরো একটু সংক্ষেপে বলি, ধরেন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে তো অনেক মানে সাইজের জামা বানানো হয় না, বড় ছোট সবার জন্যই। হ্যাঁ, এখন যদি আমি ওই সাইজের জামাগুলোকে লেভেলিং করে না রাখি, কোনটা স্মল, কোনটা মিডিয়াম, কোনটা লার্জ, কোনটা এক্সট্রা লার্জ বা কোনটা এক্সট্রা স্মল, এরকম করে যদি আমি মানে লেভেল করে না রাখি, তাহলে ধরেন আমি একটা জামা যদি কিনতে যাই, একটা জামা ট্রায়াল দিতে গেলে আমার সাইজ পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে মানে দেখা গেছে 7-8টা মানে 10-12টাও হইতে পারে যে আমি জামা কি করতেছি? ট্রায়াল দিতেছি। কিন্তু আমি যদি ওইটাকে আগের থেকে মানে প্রোডাকশনের সময় যদি সাইজ করে রাখি, তাহলে আমার কারেন্ট মানে যে সাইজটা দরকার সেটা আমি প্রথমবারেই কি পেয়ে যাচ্ছি না? স্যার ম্যাডামরা আছেন? প্রথমবারে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কোডের ওইটাই হচ্ছে এটা, যে আমি একটা কোড ইউজ করব, আর এই কোডের মাধ্যমে আমাদের যে অকুপেশন আছে, কোন অকুপেশনের কত লেভেলের, সিএস এর হইলো কত ভার্সনের, মানে এগুলো তখন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে স্যার ম্যাডাম? তাহলে ইউনিট কোড হচ্ছে আমরা যতগুলো কাজ করব সেই কাজকে ইন্ডিকেট করার জন্য কি হয়? একটা কোড ব্যবহার করা হয়, যে কোডটি বিভিন্ন রকম অর্থ বোঝায়। এরপরে দেখেন ইউনিট টাইটেল। ইউনিট টাইটেল, টাইটেল হচ্ছে কি? একটা শিরোনাম, শিরোনাম। তাহলে যেই জব আপনি যেই জব বা টাস্ক করবেন, সেই জব বা টাস্কের নাম বা শিরোনামকে আপনি কি বলবেন? টাইটেল বলবেন। দেখেন আপনি খেয়াল করেন ওই খবরের কাগজে
উপরে একটা হেডলাইন থাকে, তাহলে ওইটা কি একটা টাইটেল না? তাহলে ওইটা দেখে আমি কিছুটা বুঝতে পারতেছি যে এই এই মানে এই খবরটা এই সম্পর্কে হয়তো লেখা থাকতে পারে, হয়তো খুনি, তাহলে হয়তো বা এখানে কোনো খুন হয়েছে, খুনি যেহেতু উপরে লেখা, তাহলে এটা সম্পূর্ণ কি একটা খুন সংক্রান্ত কিছু একটা নিয়ে হয়তো লেখা হয়েছে, এরকম বিষয়টা। তাহলে টাইটেলটা হচ্ছে একটা শিরোনাম, একটা কাজের শিরোনাম। যেমন এখানে দেখেন, এখানে আমার আছে ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, তাহলে এইটা হচ্ছে একটা টাইটেল। তাহলে আমি কিন্তু টাইটেল দেখেই বুঝতে পারতেছি এখানে আমার কাজকর্মগুলো কি হবে, টিম এনভায়রনমেন্ট নিয়ে হবে। এখানে আমার যে কাজগুলো আছে এই কাজগুলো টিম এনভায়রনমেন্ট নিয়ে হবে। এরপরে দেখেন ইউনিট ডেসক্রিপ্টর, তাহলে ইউনিট কোড আর টাইটেলে কি কারো কোনো অসুবিধা আছে? না ম্যাডাম। আচ্ছা, তারপর দেখেন এখানে ইউনিট ডেসক্রিপ্টর আছে। ইউনিট ডেসক্রিপ্টর এইটাকে আপনার হচ্ছে গিয়ে কি বলা হয়, শর্ট সামারি বলা হয়। ইউনিট ডেসক্রিপ্টরকে আপনার শর্ট সামারি হুইচ স্পেসিফিক দ্য স্কোপ অ্যান্ড লেভেল অফ পারফরমেন্স রিকোয়ার্ড। হ্যাঁ, ইউনিট ডেসক্রিপ্টরকে আপনার একটা শর্ট সামারি বলা হয়। এই যে দেখেন উপরে যে একটা ইউনিট টাইটেল আছে, এই টাইটেলটা দিয়ে তো আপনি বেশি কিছু বুঝতে পারেন নাই, তাই না? তাহলে এই টাইটেলটাকে আরেকটু ইলাবোরেটলি করে আপনার ইউনিট ডেসক্রিপ্টরে বলা আছে। ইউনিট টাইটেলটাকে কি করছে আরেকটু বর্ণনা করে আপনার এখানে বলা আছে। আপনারা যদি কেউ কোনো বই পড়ুয়া থাকেন, তাহলে যে কোনো একটা বই কিনতে গেলে আপনি ওর ভিতরে দেখবেন একটু মানে সারমর্ম একটু লেখা থাকে, বুঝতে পারছেন? তো ওইটুকু লেখা দেখে আপনি বুঝতে পারেন যে আপনি টাইটেলটা, বইয়ের নামটা পড়লেন, নামটা পড়ার পরে ভিতরে গেলেন, ভিতরে গেলে ওইটা পড়লে তখন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা এটা লেখা আছে, তাহলে হয়তো বইটা ইন্টারেস্টিং হবে। তারপরে কিন্তু আপনি কন্টিনিউ করতে চান বা তারপরে আপনি পারচেজ করতে চান। ওকে, তো এখানে হচ্ছে ওইটা। তাহলে ইউনিট ডেসক্রিপ্টরটা হচ্ছে আপনার যে ইউনিটটা আছে ওই ইউনিটটা সম্পর্কে আরেকটু শর্ট সামারি আকারে কি লেখা আছে। ওকে, এরপরে দেখেন নমিনাল আওয়ার। নমিনাল আওয়ারটাকে আমরা বলবো কি শিখনফল সময়। নমিনাল আওয়ারটা হচ্ছে কি আপনার শিখনফল সময়। শিখনফল সময়টা কি? এই যে দেখেন এই ইউনিটটা, এটা একটা ইউনিট, এটা হচ্ছে এই ইউনিটের সামারি, এই যে এটা হচ্ছে সামারি। তাইলে এই যে উপরের ইউনিটটা, এই ইউনিটটা আপনার সম্পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে? এখানে দেওয়া আছে দেখেন 15 ঘন্টা। দ্যাট মিনস ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, এই ইউনিটটা সম্পূর্ণ করতে আপনার কত ঘন্টা সময় লাগতেছে? 15 ঘন্টা সময় লাগবে। এখন এই 15 ঘন্টা সময় আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কি 15 দিনে 1 ঘন্টা করে দিবেন, নাকি 3 দিনে 5 ঘন্টা করে দিবেন, নাকি একদিনেই আপনি 24 ঘন্টার ভিতরে 15 ঘন্টা দিবেন? এটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু ওরা একটা অ্যাপ্রক্সিমেট মানে টাইম দিয়ে দিছে যে আপনি যদি আপনার লাইফের 15 ঘন্টা এই ইউনিটের উপর মানে ব্যয় করেন, তাহলে 15 ঘন্টা পরে আপনি অ্যাটলিস্ট এই ইউনিটটা সম্পর্কে বুঝতে পারবেন। ক্লিয়ার? স্যার ম্যাডাম, আচ্ছা রাবেয়া ম্যাডাম বাদে আপনি অন্য কেউ একটু বুঝাইতে পারবেন এই চারটা জিনিস? আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনি যে 15 ঘন্টা। ম্যাডাম আমি শুনি নাই। রাবেয়া ম্যাডাম, আমি আপনার কথাটা শুনতে পাইনি। বলেন। আপনার কথাটা আমি শুনতে পাইনি। আপনি আওয়ারের কথা বললেন 15 ঘন্টা, মানে এটা এই যে 15 আওয়ার্স লেখা না, এই যে 15 আওয়ার্স, ম্যাডাম পাচ্ছি, বলেন। এই যে দেখেন এখানে 15 আওয়ার্স দেওয়া আছে, এরকম করে প্রত্যেকটা ইউনিটেই আপনার নমিনাল আওয়ার 15 আওয়ার্স দেওয়া আছে। মানে শুধু যে 15 আওয়ার্স হবে তা না, কোন কোন ইউনিট আপনার মানে কমপ্লিট করতে 108 ঘন্টাও আছে, 156 ঘন্টাও আছে, বুঝতে পারছেন? এরকমও আছে।
এবার আমাকে এই চারটা একটু আচ্ছা। বলুন তো কেউ। রাবেয়া ম্যাডাম বাদে আমি অন্য কারো আওয়াজ শুনতে চাচ্ছি। আমার মনে হয় অন্যদের কথা বলা উচিত, কারণ ভুলভাল আমাদের সবারই হয়, ভুল তো হবে, তাতে কি বলবো আমরা, এখানে তো আমরা শেখার জন্যই আসছি। আমারও অনেক ভুল হচ্ছে, ম্যাডাম তো বুঝতে পারতেছেন আমার অনেক ভুল হচ্ছে। তা আমার কোনো সমস্যা নেই, কপাল- বলবেন। আরেকজনকে একটু বলেন, হ্যাঁ, রাবেয়া কপালে- ম্যাডাম বাদে আরেকজন অন্য কেউ কি আমাকে এই যে ইউনিট কোড, টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর আর নমিনাল আওয়ারটা একটু বলবেন? কেউ বলবে না? কেউ বুঝে নাই? নাকি আপনারা অবরোধ ধরছেন যে ম্যাডাম যত যাই বলুক আমরা মুখের থেকে কথা বের করব না? সুমিত স্যার আছেন? কথা বলছেন না কেন থাকলে? কি সমস্যা? বলেন, আপনি বলেন। কি বোঝা যায়? কি বোঝা যায়? আল্লাহ, স্যার, ইয়া মিয়া এগুলা না, সুন্দর করে বলেন। সুমিত স্যার, আচ্ছা, আমি যদিও আজকে নতুন, তারপরেও আমি একটু বলি। প্লিজ আমি কি ম্যাডাম বলবো? বলেন। হ্যাঁ বলেন প্লিজ। জি, ইউনিট কোডটা হচ্ছে কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাতে, এক্সাক্ট কোনো কিছু মানে বোঝাতেই একটা কোড ব্যবহার করা হয়, যে যে জিনিসটা একদম মানে নির্দিষ্টই বোঝাবে, তার চেয়ে বড় বা ছোট বা আশেপাশের কোনো কিছু না, নির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে একটা কোড ব্যবহার করা হয়। মোট কথা হচ্ছে আমরা যতগুলো কাজ করব সেই কাজগুলোকে আমরা ইন্ডিকেট করার জন্য, আমরা ধরেন অনেকগুলো কাজ করছি, আমাদের ধরেন কি এই যে ধরেন যারা ট্রেনার আছেন, হ্যাঁ ট্রেনার যারা আছেন, প্রতি 3 মাস পর পর ধরেন অ্যাসেট প্রজেক্ট ধরলাম, তাহলে প্রতি 3 মাস পর পর কি করতেছে, অ্যাসেট প্রজেক্টের ব্যাচ বের হচ্ছে না? তাহলে আপনি যদি মানে পুরো ব্যাচ, একটা ব্যাচ ধরেন, হ্যাঁ আপনি ধরেন ব্যাচ 1 2 3 4 এগুলো ইউজ করেন, তাহলে আপনার পরবর্তীতে ধরেন কোনোদিন একটা কোনো ডকুমেন্টস প্রয়োজন হইলো, তাহলে আপনি আপনি ইউজ করতেছেন, আপনি বলতেছেন যে ব্যাচ 1 এর আমাকে একটা অ্যাসেটের ব্যাচ 1 এর আমার ওই ডকুমেন্টসটা লাগবে, তাহলে এই যে ব্যাচ ওয়াইজ যে বের হচ্ছে ওই ব্যাচটাকে আপনি ইন্ডিকেট করতেছেন কি দিয়ে, 1 2 3 4 দিয়ে না? তাহলে এতে করে কি হচ্ছে, আপনার সহজ হচ্ছে না, তাই না? জি, ইন্ডিকেট করে রাখছেন, তাহলে এতে করে কি আপনি বোঝা যাচ্ছে যে না এটা তো ওই ব্যাচের, তাহলে ওই ব্যাচের ওইটা। তো এই ইন্ডিকেটরটা আমরা যতগুলো কাজ করব সেই কাজকে ইন্ডিকেট করার জন্য আমরা কি করতেছি, একটা কোড ব্যবহার করতেছি, যেটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ বোঝায়। এখন এখানে আমাদের আবার হচ্ছে কোড, কোড বললেই তো হবে না, কোডের তো আবার আমাদের একটা অর্থ আছে। যদি আমি এই যে জাস্ট এই সামান্য এইটা বলি, এইটা দ্বারা আপনার জিইউ, এটা জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি বোঝাচ্ছে, ওকে? জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সির আপনার হচ্ছে যে O8 দিয়ে একটা ভার্সন বোঝাচ্ছে, L2 দিয়ে লেভেল 2 ভার্সন 1, এই যে V1 দিয়ে ভার্সন 1, দ্যাট মিন্স এই যে CS টা হইছে, এই CS টার ভার্সনটা হচ্ছে 1, মানে এটা এখনো পর্যন্ত স্থির আছে, এটা এখনো চেঞ্জ হয় নাই, এরকম টাইপের, বুঝতে পারছেন? এই লেভেল 2, লেভেল 2, তারপরে এই যে জেনারিক ইউনিট, এইটা হচ্ছে একটা এরকম করে আর কি বুঝায় প্রত্যেকটা কোডের। কোড তো দিলেই হবে না, তাহলে কোনটার অর্থ আবার কি, স্পেসিফিক অর্থ বুঝায়। আপনারা যখন সুনির্দিষ্ট বোঝাবে, কোনো একটা দেখবেন ব্যাগ কিনতে যান, একটা ধরেন কসমেটিক্স কিনতে যান, খেয়াল করবেন ওরা একটা কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ওই কোড দিয়ে ওরা কোন দেশে কত টাকা দিয়ে ওরা কিনছে, কত টাকা দিয়ে ওরা হচ্ছে গিয়ে এটা সেল করবে, লাভ করবে, ওরা কিন্তু ওদের ওই ভাষাটা বুঝে।
আমার কথা বুঝতে পারছেন? জি। তারপরে বলেন। মানে টাইটেল হচ্ছে একটা যে জব কাজ করা হবে তার একটা শিরোনাম, যে শিরোনামটা দিয়ে ভিতরের জিনিসটা আর কে হাইলাইট করা হয়। না, ওইটা ওইভাবে বলবো না, ভিতরের জিনিসটা না, এটা হচ্ছে আমার একটা শিরোনাম, যে শিরোনাম দ্বারা আমি বুঝতে পারি যে আমার এই টপিকটা কি রিলেটেড টপিক, বা এই বিষয়বস্তুটা কি, মানে কোন বিষয়বস্তু নিয়ে আমরা পড়তে যাচ্ছি বা জানতে যাচ্ছি, বিষয়বস্তুটা বুঝতে পারি আমরা। আচ্ছা, ঠিক আছে। একটা হচ্ছে নমিনাল আওয়ার, যেটা হচ্ছে মানে শিক্ষণকাল। না, ইউনিট ডেসক্রিপ্টর। ইউনিট ডেসক্রিপ্টরটা আমি একটু মাঝখানে একটু অফ ছিলাম, এটা আমি একটু ডেসক্রাইব করতে পারবো না। অন্য কেউ কি ইউনিট ডেসক্রিপ্টরটা কোনটা? ইউনিট ডেসক্রিপ্টরটা হচ্ছে আমাদের কাজের সামারি। আমাদের এই ইউনিটে আমরা কি পুরোটা পাবো, ওটার সামারি সংক্ষেপ অংশটা হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর। কাজের সামারি বলতে পারি, কাজের সামারি না, আমরা বিষয়টা এরকম করে বলবো, মানে ইউনিট অফ কম্পিটেন্সি যে শর্ট সামারি, দেন ইউনিট ডেসক্রিপশন। কি জানতে পারবো, কাজের সামারি বলতে পারি, এমন যে না যে বলতে পারি না, কিন্তু আমরা এটাকে বলবো যে একটা শর্ট সামারি। আমাদের যে শিরোনামটা আছে, লাইক এই ইউনিটে আমরা কি কি জানতে পারবো, ওই বিষয়টা কি কি টপিক গুলো আমাদের আছে, ওই শিরোনামটাকে আর একটু ইলাবোরেটলি করে জাস্ট বলা, এটাই হচ্ছে আপনার ইউনিট ডেসক্রিপশন। এরপরে নমিনাল আওয়ারটা বলেন। নমিনাল আওয়ারটা হচ্ছে আমাদের এই কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে, এটা হচ্ছে আমাদের নমিনাল আওয়ার। নমিনাল আওয়ার, এখন এই নমিনাল আওয়ার কি ফিক্সড করা? না, ফিক্স করা না। ফিক্স না, এটা এক একটা ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কম বেশি হতে পারে। ভেরি গুড। আচ্ছা, আজকে জাস্ট এই পর্যন্ত রাখবো, আমরা আরেকটু আলোচনা করব আরো একটা কিছু বিষয় নিয়ে, এগুলো আপনারা আগেও জানেন, জাস্ট আমি তারপরে একটু জানাবো যে এটা আগেও জানেন, ওই যে জেনেরিক আর এটা নিয়ে আমাদের এটা একটু জানা আপনাদের জন্য জরুরি, কারণ যেহেতু এখানে নতুন আছেন আপনারা। দেখেন বেসিক কিছু ইনফরমেশন। আচ্ছা, আমরা কি কোর্স করতে আসছি, সিবিএ নাকি সিবিটি এন্ড এ, কোনটা? সিবিটি এন্ড এ। সিবিটি এন্ড এর ফুল ফর্ম কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসিস্ট্যান্স। সিবিএ কেন না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিবিএ এন্ড সিবিটি এন্ড এ? কম্পিটেন্সি বেসড অ্যাসেসর হচ্ছে সিবিএ, ওটা হচ্ছে আমরা যখন শুধুমাত্র অ্যাসেসরের জন্য পরীক্ষাটা দেই, যে আমি একজন পরীক্ষা নিতে পারবো, আমি পরীক্ষাটা দেওয়ার পরে আমি এখন একজন পরীক্ষক হিসেবে যোগ্য হলাম, আমি এখন পরীক্ষা নিতে পারবো আমার টপিকের উপরে। আর সিবিটি হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসর, আমি এখন ট্রেনিং ও করাতে পারবো এবং আমি এখন অ্যাসেসরও হতে পারবো, এটা হচ্ছে সিবিটি। অ্যাসেসমেন্ট হবে। জি, অ্যাসেসমেন্ট করতে পারবো। আচ্ছা, আমার সিবি এর জন্য কয়টা সিবিএলএম পড়া লাগে? 12টা। না, 4টা। কয়টা? 5টা সিবি এর জন্য। শুধু যদি আপনি তাহলে আপনাকে 5টা সিবিএলএম পড়তে হবে, ওকে? আর আপনি যদি সিবিটি এন্ড এ ট্রেনার প্লাস অ্যাসেসর হতে চান, তাহলে আপনাকে 12টা সিবিএলএম করতে হবে। এটা হচ্ছে আপনার পুরাতন সিএস অনুযায়ী। আমাদের সিএস এখন আপডেট হয়েছে একই জিনিস, তো এই নতুন সিএস অনুযায়ী আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে আপনার 11টা। আমাদের যে আগের পুরাতনের যে 5 আর 6 নাম্বার সিবিএলএমটা ছিল, সেই 5 আর 6 নাম্বার সিবিএলএমটা একসাথে মার্জ করে দিছে, মানে একত্র করে দিছে। বুঝতে পারছেন এইটা? তারপরে দেখেন, এখন এখানে কিছু আমরা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সিস্টেম আর হচ্ছে আমাদের সিবিটি এন্ড এর সিস্টেম। সিবিটি এন্ড এর সিস্টেম বলতে আমরা এই যে কারিগরি শিক্ষাটাকেও বলতে পারি, কারিগরি শিক্ষাটাকে বোঝাচ্ছি। আর ট্রেডিশনাল সিস্টেম বলতে আমাদের যে স্কুল কলেজের যে শিক্ষাটা, ওইটা।
আমাদের স্কুল কলেজের শিক্ষাতে আপনার হচ্ছে গিয়ে থিওরিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা প্রায়োরিটি দেওয়া হয়, দ্যাট মিনস নলেজটা বেশি, ওকে, স্কিলটা একটু কম। আর আমাদের যে এই কারিগরি শিক্ষা যেটা, এই কারিগরি শিক্ষাতে আমরা হচ্ছে গিয়ে স্কিলটাকে বেশি প্রায়োরিটি দেই আর নলেজটাকে একটু কম। যদি আপনি পার্সেন্টেজ বলেন তাহলে ট্রেডিশনাল এডুকেশন সিস্টেমে আমরা থিওরি রাখি 80% আর মানে ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল রাখি 20%, কিন্তু আমাদের কারিগরি শিক্ষাতে টেকনিক্যাল এডুকেশন সিস্টেমে আমরা আপনার প্র্যাকটিক্যালি রাখি 80%, ওকে, প্র্যাকটিক্যালি আপনার 80% আর থিওরি হচ্ছে আমাদের 20%। এখন এখানে দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা বলি ট্রেড, আর ওই ট্রেডটাই আমাদের কারিগরি শিক্ষা বা এই যে সিবিটি সিস্টেমে চলে আসে হচ্ছে অকুপেশন। তাহলে আমরা কিন্তু যেমন আমি আপনাকে জিজ্ঞেস করবো কি আপনি কোন অকুপেশনের, দ্যাট মিনস কোন ট্রেডের কোন অকুপেশনের, ওকে। দেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা এক্সাম কথাটা বলি, কিন্তু সিবিটি সিস্টেমে আমাদের কি আসে অ্যাসেসমেন্ট কথা। আমরা কিন্তু এক্সাম বলবো না, আমাদের জন্য এক্সাম কথাটা হচ্ছে নিষিদ্ধ, আমরা অ্যাসেসমেন্ট বলবো। তারপরে ট্রেডিশনাল সিস্টেমে দেখেন পাস বলে, আমরা এখানে কম্পিটেন্ট বলি। ট্রেডিশনাল সিস্টেমে আপনার ফেল বলে, যেটাতে আমরা নট ইয়েট কম্পিটেন্ট বলি। মানে সিস্টেমে আপনার রি এক্সাম বলে, যেটাতে আমরা রি অ্যাসেসমেন্ট বলি, ওকে। তারপরে দেখেন কই গেল, ট্রেডিশনাল সিস্টেমে আপনার বুক বলে, বুক, কিন্তু আমরা এখানে কি বলি CLM, যেটার ফুল মিনিং হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। তারপরে দেখেন আমরা সাবজেক্ট বলি ট্রেডিশনালে, কতটা সাবজেক্ট করতেছি, ততটা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট কথা ইউজ করি। কিন্তু আমরা যখন এই সিবিটি সিস্টেমে আসবো তখন আমরা কি বলি ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে এই যে একটু আগে আমি বললাম যে আপনার 11টা এই যে সিবিএলএম করতে হবে, তাহলে প্রত্যেকটা সিবিএলএম এ কিন্তু কি এক একটা ইউনিট অফ কম্পিটেন্সি, মানে এক একটা সাবজেক্ট এক একটা ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে আমরা কি বলবো, আমাদের লেভেল 4 এর সিবিটি এর জন্য আমাদের টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা? ম্যাডাম আমাদের সিবিটি এর টোটাল অফ কম্পিটেন্সি কয়টা? 12টা। আমি কিন্তু একটু আগেই বলছি কয়টা, 12টা আগে ছিল, এখন 11টা, মার্চ হয়ে 11টা। হ্যাঁ এখন আমাদের, তাহলে ইউনিট অফ কম্পিটেন্সি কথাটা বুঝতে পারছি। ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে কি সাবজেক্ট, তাহলে আমাদের টোটাল সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে কয়টা? 11টা। তাহলে বইও কয়টা? তাহলে বিষয় যদি 11টা হয় তাহলে আমার বইও 11টা হবে না? তাহলে টোটাল সিবিএলএম কয়টা? 11টা। আমার সাবজেক্টই তো 11টা, তাহলে বই তো 11টাই হবে। এটা হচ্ছে কথা। এখন ট্রেডিশনাল সিস্টেমে হচ্ছে গিয়ে আপনার কি বলি, আমরা প্র্যাকটিক্যাল বলি, প্র্যাকটিক্যাল, কিন্তু আমরা সিবিটি সিস্টেমে বলি ডেমনস্ট্রেশন। ট্রেডিশনাল সিস্টেমে আমরা ওয়ার্ক বা টাস্ক বলি, যেটা আমরা সিবিটি সিস্টেমে আমরা বলি জব। ট্রেডিশনাল সিস্টেমে আমরা ক্লাস টেস্ট বলি, সিবিটি সিস্টেমে আমরা সেটাকে কি বলি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তারপরে দেখেন ট্রেডিশনাল সিস্টেমে ফাইনাল এক্সাম বলি, যেটাকে আমরা সিবিটি সিস্টেমে সামেটিভ অ্যাসেসমেন্ট বলি। ট্রেডিশনাল সিস্টেমে আমরা ক্লাস বলি, যেটাকে আমরা সিবিটিতে কি বলি? সেশন। যেমন এই যে আমি যে আপনাদের মানে যে ইয়েটা নিচ্ছি, মানে এটাকে এখন আমরা যদি অন্য ভাষায় বলতাম তাহলে ক্লাস, আমরা যদি জেনারেল ট্রেডিশনাল সিস্টেমে বলি তাহলে আমরা বলবো কি? ক্লাস। কিন্তু এখন আমরা ক্লাস বলবো না, আমি বলবো কি? সেশন। আমরা এখন কি করতেছি? সেশন পরিচালনা করতেছি। আমি এখন সেশন পরিচালনা করতেছি আর আপনারা কি সেই সেশন অ্যাটেন্ড করতেছেন, তাহলে সেশন, ওকে। আমি কিন্তু বলবো না যে কয়টা ক্লাস গেছে, আমি কিন্তু বলবো যে কয়টা সেশন গেছে, গত সেশনে কি হয়েছিল, আজকের সেশনে আমরা কি বলবো, আগামী সেশনে আমরা কি পড়বো, সেশন কথাটা ইউজ করবো, ক্লাস না। এবং দেখেন ট্রেডিশনাল সিস্টেমটা হচ্ছে আমরা আপনার টিচার সেন্ট্রেড। টিচার সেন্ট্রেড বলতে কি বোঝায়? টিচার তার নিয়ম অনুযায়ী তার মতো করে
মানে তার সুযোগ সুবিধা অনুযায়ী যে মানে ক্লাস পরিচালনা করবে ওইটা টিচার সেন্টার। ওকে, কিন্তু আমাদের সিবিটি সিস্টেমটা কিন্তু লার্নার সেন্টার। দ্যাট মিন্স এখানে লার্নারকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। লার্নাররা যেভাবে মানে শিক্ষাটা নিতে চাবে সেটার উপর প্রায়োরিটি দিয়ে তারপর আপনার হচ্ছে এই সিস্টেমটা পরিচালনা করতে হবে। এইটুকু বুঝতে আর কোনো সমস্যা আছে? না, আচ্ছা, এই স্লাইড গুলো কি ম্যাম পাঠিয়ে দিয়েছেন? এটা কোনো স্লাইড না, এটা জাস্ট আমি একটু টুকে রাখছি আর কিছু। আপনারা সবাই এখানে অ্যাডাল্ট লার্নার, কাউকে কিন্তু আমার ওই যে ধরে বসে পড়ানোর মতো আর ওই বয়স আপনাদেরও নাই আমারও নাই। আমি কিন্তু ওইভাবে বলতে পারবো না যে আপনারা পড়তে বসেন, খাতা কলম নিয়ে বসেন, যেহেতু আপনারা এই বয়সে এসেও মানে এত সংসারের কাজ ফালায়া, অফিসের কাজ ফালায়াও যেন আপনারা এই যে এই উদ্যোগটা নিয়েছেন, দ্যাট মিনস আপনি এটার প্রতি ডেডিকেটেড। তাহলে ওই ডেডিকেটেডটা কিন্তু ধরে রাখতে হবে, ডেডিকেশন হারানো যাবে না। ম্যাম অলরেডি এটা দিয়ে দিয়েছে একটু গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপে। আপনার কি করতে হবে, এই আমার 8:30 থেকে নিয়ে 10টা পর্যন্ত আপনার সংসারের যত কাজ থাকুক না কেন, অফিসের যত কাজ থাকুক না কেন, ওই টিভির সিরিয়াল থাকুক না কেন, সবকিছু বাদ দিয়ে এই 8:30 থেকে 10টা পর্যন্ত বসতে হবে, একদম সবকিছু ফেলে দিয়ে মনোযোগ সহকারে। আর আপনারা যদি এরকম করে ডেডিকেটেড হয়ে আমি প্রতিদিন যতটুকু পড়াবো ঠিক পরের দিন ওই মানে ওই দিনের মানে ওই দিন হোক বা তার পরের দিন হোক, আপনি যদি সাথে সাথে পড়াটা কমপ্লিট করে ফেলেন তাহলে এই কোর্সের সাথে সাথে কিন্তু আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। আর আপনি যদি পড়াটা জমায় রাখেন তাহলে আগামী মানে 10 মাসেও আপনার এই লেভেল 4 কমপ্লিট হবে না, যেটা একদম মানে কড়া কথা। ওকে, তাহলে আমরা আজকে থেকে কি করব, কি চেষ্টা করব বলেন তো? আমি আপনাদের মুখ থেকেই শুনতে চাই। রেগুলার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করা এবং প্রতিদিন পড়া 2-3 ঘন্টা করে প্রতিদিন পড়তে হবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়া, প্রতিদিন পড়া। তাহলে আজকে আমি কি কি পড়াইছি, আজকে আমি কি কি বিষয়গুলো আবার সেই পুরানো দিন সব ভুলে যান। মনে করেন আজকের থেকেই আপনি সিবিটি সম্পর্কে জানতে পারছেন, আজকের থেকেই সব আপনার শুরু। তাহলে আজকে আমি কি কি পড়াইছি একজন একটু সামারি করেন। একটু আমাকে একজন সামারি করেন। এখন কি সামারিও করতে পারবেন না? ম্যাম আমি বলি একটু। হ্যাঁ বলেন। বলেন। কম্পিটেন্সি এটা আচ্ছা বলেন, আপনি বলেন। জেমস স্যার বলেন। না আপনি বলেন। আচ্ছা, প্রথমটা দেখলাম আমরা আসলে কম্পিটেন্সিটা কি, যে কম্পিটেন্সি বলতে আসলে যেগুলো যেরকম নলেজ, স্কিল, অ্যাটিটিউড এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর দেখছি যে কম্পিটেন্সি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নিয়ে, যে কম্পোনেন্ট কি কি ছিল এই 3টা দেখছি। তারপর হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা কাকে বলা হয় সেটা আমরা জানলাম। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর কম্পিটেন্সি যে আলাদা এটা দ্বারা আমরা বুঝতে পারছি। এরপরে ছিল হচ্ছে যে সিএস এর ক্যাটাগরি, এই সিএস এর ক্যাটাগরি যেরকম জেনেটিক, সেক্টর এবং অকুপেশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেন এরপর আমরা চলে গেছি হচ্ছে যে আমাদের সিএস এর যে উপাদান, যে 9টা উপাদান আছে, সে 9টা উপাদান নিয়ে আমরা কথা বলছি এবং জানছি। এই 9টা উপাদানের মধ্যে যেগুলো জরুরি ছিল, যে ইউনিট অফ কোড, ইউনিট কোড, তারপরে ইউনিট টাইটেল, ইউনিট ডিসক্রিপ্টর, তারপর হচ্ছে নমিনি আওয়ার, এগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। এবং পরবর্তীগুলো যেগুলো আছে আরো সেগুলো পর্যায়ক্রমে কালকে হবে, পরের ক্লাসে হবে। আর এটা ছাড়াও আমরা ট্রেডিশনাল এবং হচ্ছে সিবিটি এর যে লেসন গুলো আছে, কি মানে ট্রেডিশনাল এবং সিবিটি এর মধ্যে যেগুলো পার্থক্য সে বিষয়ে আমরা জানছি।
ধন্যবাদ জেমস স্যার। এখন আমাকে বলেন তো, আপনারা নিজের থেকেই বলেন তো আপনাদের করণীয় কি? প্রথমে ওই যে নোট তৈরি করা, এক্স্যাক্টলি। নোট তৈরি করে ক্লাস সাবমিট করা। হবে নেক্সট ক্লাস আছে সোমবার, কেন সোমবার? রবিবার ম্যাম ভুলে গেছি কবে কবে ক্লাস। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আপনার রবিবার। হ্যাঁ, রবিবার। তাহলে রবিবার আজকে আমি যতটুকু পড়াইছি এই পড়াটা ঠিক মানে ততটুকুই পড়েন, আমার লাগবে না। আমি চাইলে বলতে পারি যে বাকিগুলো একটু দেখে আসেন, কোনো দরকার নেই। জাস্ট আমি যতটুকু পড়াইছি এতটুকুই আপনি আপনার ভাষায় প্লাস হচ্ছে একদম ধরেন এটা আপনার পরীক্ষায় আসবে এরকম ভাবে সুন্দর করে লিখে নোট করে আমাকে পিডিএফ করে আমাকে পার্সোনালি জমা দিবেন না, ওই গ্রুপে জমা দিবেন। আমি কিন্তু একটু আগেই একটা স্ক্রিনশট মানে নিয়ে নিছি, তাহলে কে কে ছিলেন না আমি কিন্তু জানি। বুঝতে পারছেন? ম্যাম আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, আজকে ক্লাসটা কি আমাদের ভিডিও রেকর্ডিং থাকবে ইয়ের মধ্যে গ্রুপে? হ্যাঁ শামিম স্যার মেবি রেকর্ড করছে, সো হ্যাঁ ক্লাস রেকর্ড করা হয়েছে। কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ লিংক দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তো ওই লিংকটাতে ক্লিক করে সবাই একটু ফর্মটা ফিল আপ করে দিন, অ্যাটেন্ডেন্স হিসেবে এটা নেওয়া হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আমরা রবিবার ঠিক 8:30টায় আমি আপনাদের সাথে আবার বসবো এই পরবর্তী সেশনে, কিন্তু আপনারা ঠিক 8টার মধ্যে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন। আর আমি যদি দেখছি যে কেউ হোমওয়ার্ক সাবমিট করে নাই তাহলে এই বয়সে এসে তার খবর করবো আমি। বুঝতে পারছেন?